শহরের নাম ঢাকা। এ শহরে একটা সরু গলিতে যখন আমি প্রথম চোখ খুলেছিলাম, তখন ঢাকা ছিল কেমন ফাঁকা ফাঁকা। এত দরদালান ছিল না, বাস ছিল না, মোটর ছিল না, এমনকি রিকশাও ছিল না। রাস্তায় রাস্তায় ছিল না সারি সারি পিঁপড়ের মতো মানুষের ভিড়। ছিল ছোট ছোট পথ, একটি কি দুটি বড় বড় রাস্তা ছিল। ছিল অনেকগুলো গলি, সেসব চুলের ফিতের মতো গলির ভেতর ছিল জনমনুষ্যের বসতি। পাড়ায় পাড়ায় ঘাস বিচালের গন্ধ ছড়ানো আস্তাবল ছিল, আর ছিল ঘোড়ার গাড়ি। গাড়োয়ানের চাবুক ঝিকিয়ে উঠত হাওয়ায় রোদ্দুরে। কাছে দূরে মজাদার শব্দ করে ঘোড়া ছুটত দিক বিদিক, খট খট খট। আর গাড়োয়ান লাগাম নেড়ে বলতো হট হট হট। গাড়োয়ানের চাবুক ঝিকিয়ে উঠত। আমি যে পাড়ায় জন্মেছি তার নাম ছিল খুব সুন্দর, মাহুতটুলি। অনেক অনেক আগে হয়তো শুধু মাহুতদের বসবাস ছিল পাড়াটায়, সেই রাজা বাদশাদের আমলে। মাহুতটুলিতে কিন্তু আমি কোনো হাতিশালা দেখিনি, হাতি দেখিনি, হাতির হাওদা দেখিনি, দেখিনি মাহুত। সেই যারা হাতি চালায়। মাহুতটুলির যে গলিতে থাকতাম সেখানে ছিল না সোনার গাছ, যে গাছে ফলে থোকা থোকা হীরের ফল। ছিল না সোনার দাঁড়ে বাঁধা হীরামন্ততা। টলটলে ফোয়ারা ছিল না কোনো, যার রূপলি পানির ছিটায় পাথর হয়ে যাবে টুকটুকে রাজপুত্তুর। সেই সোনার ছেলে সব যারা ঘর ছেড়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়েছিল আশ্চর্য ফুলের খোঁজে। মাহুতটুলির গলিতে পালঙ্ক ছিল না, সোনার উপর কাঠি ছিল না, ছিল না ঘিয়ের প্রদীপ, কিন্তু ছিল একটা বাতি, গলির শেষ সীমায় দাঁড়ানো। রোজ সন্ধেবেলা কাঁধে মই ঝুলিয়ে আসতো বাতিওয়ালা। তার গলায় মাদুলি, মাথায় কিস্তি টুপি, কাত করে পরা, গায়ে তালিমারা ফতুয়া, খালি পা, হাঁটতো হনহনিয়ে। আমি রোজ অপেক্ষা করতাম কখনো সূর্যি মামা পশ্চিম আকাশ থেকে তার রঙিন গালিচাটা গুটিয়ে নেবেন, কখন ছায়া নামবে গলিতে। কারণ সূর্যের আলো ফুরলেই বাতিওয়ালা আসবে আলো জ্বালানোর খেলা খেলতে। গলির শেষ সীমার বাতিটায় আলোর ফুল ধরবে, নরম তুলতুলে আলোর ফুল। বাতিওয়ালা মই বেয়ে উঠবে, ফতুয়ার পকেট থেকে কি একটা বের করবে, তারপর গলিতে আলোর কলি যেন কোনো জাদুকর সন্ধ্যের বোঁটায় ঝুলিয়ে দিয়েছে আলোর ফুল, আঙুল বুলিয়ে বুলিয়ে। তখন ইচ্ছে হয় বাতিওয়ালাকে ডেকে বলি, বাতিওয়ালা, করছো তুমি কি যে মজার কাজ, পরিয়ে দিয়ে সাঁঝের গায়ে আলো জরির সাজ। কিন্তু শখ করে মনে মনে বানানো কথাগুলো জানানো হতো না তাকে। শুধু দেখতাম ওকে দূর থেকে, জানালার শিকের ফাঁক থেকে দেখতাম আলোর ফুল। চোখ জল জলে। কোনোদিন ওর কাছে যাইনি, ভয় হতো যদি আতকা আমার মুখ থেকে এমন কোনো বোকা বোকা কথা ছিটকে বেরিয়ে পড়ে যা শুনে বাতিওয়ালার মেজাজ বিগড়ে যাবে, আড়ি দেবে সে আমার সঙ্গে, আর কোনোদিন আমাদের বাড়ি ঘেঁষে দাঁড়ানো বাতিটার আলো জ্বলবে না সন্ধেবেলায়। সে হয়তো রাগ করে আসবেই না আর আমাদের গলিতে। আর সে না এলে ছোট্ট গলিটা মুখ কালো করে রাখবে সারা সন্ধেবেলা। রাতে হাসি ফুটবে না ওর ঠোঁটে, তাই চুপচাপই থাকতাম, শুধু দেখতাম চেয়ে চেয়ে। গলি বেয়ে ছায়া নামতো, অন্ধকার হামাগুড়ি দিয়ে আসতো, দেখতাম, কিছু বলতাম না মুখ ফুটে। আলো ফুটতো বাতিওয়ালার হাতের ছোঁয়ায়। আলো ফুটবে সে খানিক মাথা নোয়াতো মই থেকে নামার আগে। একবার দেখিনি তো কাচের ভেতরকার আলোর পদ্মটাকে। কখনো মনে হতো বাতিওয়ালা একেবারে মিশে গেছে বাতিটার গায়ে, শুধু শূন্য মই দাঁড়িয়ে রয়েছে সেখানে। এই খেলা কতদিন যে দেখেছি একা একা, জানালার সরু সরু শিকে গাল লাগিয়ে, তার আর কোনো লেখাজোখা নেই। আলো জ্বালানোর খেলা সাঙ্গ করে বাতিওয়ালা যেত চলে, কাঁধে মই ঝুলিয়ে, শরীর তুলিয়ে, যেন মিলিয়ে যেত হাওয়ায়। গলায় মাদুলি, মাথায় কিস্তি টুপি, কাত করে পরা। তারপর ছেলে ঘুমতো, পাড়া জোড়তো, বিছানায় গা এলিয়ে দিলে কোনোদিন চট করেই হাজির হতেন ঘুম পাড়েনি মাসি পিসি। আমার নানির বাটা ভরা পানের দিকে নজর না দিয়ে পিঁড়ি ডিঙিয়ে পালঙ্ক ছেড়ে নিরিবিলি ওরা এসে বসতেন আমার চোখের পাতায়। এক জোড়া চোখে ওদের ছায়া রঙের আঁচল লুটিয়ে পড়লে টুপ করে ডুব দিতাম ঘুমের নিঝুম সরোবরে। কোনো দিন আবার ঘুম পাড়ানি মাসি পিসির দেখা মিলত না অনেক রাত অবধি। নানা ধরনের শব্দ হতো, খুটখুট, ঠক ঠক, মক মক,
টিকটিক ঝিকঝিক আরও কত শব্দ, বিৎখুটে কুটকুটে সব শব্দ, আর আমি খামোকা জব্দ হতাম বিছানায় শুয়ে শুয়ে। একসময় চেনা আওয়াজ বাজত হাওয়ায়, রাতের বুকে। আওয়াজটা ঠিক আসতো গলির কৌটো থেকে, যেন প্রাণ ভোমরার শব্দ। পথ হাঁটার শব্দ শুনতে পেতাম, শুনতে পারতাম শব্দগুলোকে এক এক করে। জুতো পায়ে কেউ গলি পেরোচ্ছে, জুতোর শব্দে অন্ধকারের কালো কালো কিছু মিহি রেশমি সুতো ছিঁড়ে যাচ্ছে, আমি শুনতে পেতাম। কান পেতে বালিশে মাথা রেখে আলীজান ব্যাপারী পাম্পশু পায়ে গলি পেরোচ্ছেন, চলেছেন নিজের বাড়ির দিকে। বেশ রাত করে বাড়ি ফিরতেন আলীজান ব্যাপারী। কোনো এক রাতে একটা শব্দ শুনে চমকে উঠে নানির কাছে এসে বুকে ঘেঁষে জানতে চেয়েছিলাম শব্দটা কিসের। নানি আমার চুলে আঙুল বুলোতে বুলোতে বলেছিলেন, আলীজান ব্যাপারের জুতোর শব্দ ওটা। একসময় আস্তে আস্তে মিলিয়ে যেত তার জুতোর শব্দ। গলি পেরোনো শেষ। আলীজান ব্যাপারের সাবান আর তামাকের দোকান ছিল মস্ত। দোকানপাট বন্ধ করে ঘরে ফিরতেন তিনি অনেক রাতে। তাকে কোনোদিন পাজামা পরতে দেখিনি, কিংবা চোগা চাপকান। কান ঢাকা পাগড়িও পরতেন না তিনি, পরতেন লুঙ্গি, কখনো একরঙা সাদা সিধে, কখনো ডোরা কাটা, আর পরতেন পাঞ্জাবি। সবসময় মাথায় গোল একটা টুপি থাকতো কাপড়ের, পায়ে পাম্পশু। সারা মহল্লায় কান খাড়া হতো তার পাম্পশুর শব্দে। মহল্লার সর্দার ছিলেন তিনি, জবরদস্ত মানুষ। তার এক ডাকে সবাই হতো হাজির, না হলে যেন জবাই করে ফেলবেন তিনি, এমনি তার হাবভাব। বলতে হয় দাপট ছিল আলীজান ব্যাপারীর, তবে তার জুলুমের কথা কিছু শুনিনি। করলেও সেসব বোঝার বয়স হয়নি তখন। আলীজান ব্যাপারের দাপটে এক ঘাটে বাঘে মোষে জল খেত কিনা জানি না, তবে আমাদের বাড়ির পেছনেই ছিল একটা তালাও, কচুরিপানায় ভর্তি। ঢাকার লোক পুকুরকে বলে তালাও। আমি কোনোদিন সেই পুকুরে নামিনি, মুরব্বীদের বারণ ছিল, তাই পা বাড়াতে পারিনি তালাওয়ের দিকে। পাঁচকড়ি মিয়ার বাড়ির পাশেই ছিল সেই তালাও। লোকে পুকুরটার নাম দিয়েছিল ভগতের গাড়া। এই নামকরণের পেছনে কোনো ইতিহাস আছে কিনা জানি না। পাঁচকড়ি মিয়া ছিলেন বড় সড়ো লম্বা চড়া মানুষ, গাল ভরা গোঁফদাড়ি, তপসে মাছের মতো, যেন সেন্টাক্লজ তিনি। সেন্টাক্লজকে জানো তো? সেই যে ভালো মানুষ বুড়ো, যিনি বড়দিনের উৎসবে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে আদর করে হাসির রঙে রাঙিয়ে এনে দেন অনেক উপহার। পাঁচকড়ি মিয়া আমাকে কোনো উপহার দেননি কখনো, তবু ওকে খুব ভালো লাগতো আমার। তিনি যখন হাত নেড়ে নেড়ে মাথা দুলিয়ে দুলিয়ে দাড়িতে হাত বুলিয়ে বুলিয়ে কথা বলতেন, কিংবা লাঠিতে ভর দিয়ে দাঁড়াতেন পুকুরটার সামনে, আমি অবাক হয়ে দেখতাম তাকে। আমার নানার সঙ্গে ভাব ছিল তার। তিনি প্রায় রোজই আসতেন নানার কাছে গল্প সল্প করতে। বড় গল্পে ছিলেন ভদ্রলোক। পাঁচকড়ি মিয়া এলে নানাও খুব খুশি হতেন, দেখেছি। তিনি এলেই হুঁকোটা বাড়িয়ে দিতেন নানা। পাঁচকড়ি মিয়া গুড় গুড় করে হুঁকো টানতেন আর খুলে দিতেন গল্পের ফোয়ারার মুখ। সত্যি বলতে কি, পাঁচকড়ি মিয়ার চেহারা শাহী শাহী মনে হতো আমার কাছে, কিন্তু তার একটা পা ছিল পিচ্ছিরি, বিকট ফোলা ফোলা, অর্থাৎ পাঁচকড়ি মিয়ার পায়ে ছিল গোদ। খোদ তিনি সজাগ ছিলেন তার সেই খুঁত সম্পর্কে, বুঝি তাই বারবার চেয়ে দেখতেন নিজের পায়ের দরকারি অংশটুকু। নিজের পায়ের মাংসের এই বাড়াবাড়ি তিনি হয়তো মেনে নিতে পারেননি কোনোদিন। আমাদের বাড়ির পাশে যে দালানটা ছিল, সেখানে থাকতেন এক দেশি সাহেব, ফর্সা বেঁটেখাটো মানুষ, বেশ চটপটে। ফুল ভালোবাসতেন বলে সুন্দর বাগান করেছিলেন। নানা ফুল ফুটতো তার বাগানে। নিজের গোফটার মতোই ছেঁটে ছুটে রাখতেন বাগানের ডালপালা। নিজের দুবেলা পানি ঢালতেন চারাগুলোর শিকড়ে, আর আপন মনে বিড়বিড় করে কি সব বলতেন। একদিন ঢুকে পড়েছিলাম টমি সাহেবের বাগানে। কেমন ছায়া ছায়া চুপচাপ বাড়ি। মনে হতো এ বাড়িতে যারা থাকে তারা যেন তুলো দিয়ে তৈরি কয়েকটি আজগুবি পুতুল। নড়ে চড়ে কথা বলে, কিন্তু আমাদের চেনা জানা কেউ নয়। বুঝি তাই ভয় হতো টমি সাহেবের বাড়ির ফটক পেরোতে, ঢুকতেই সেই আদ্যিকালের দালানে। টমি সাহেবের কাছে ভিড়তেও ভারী ভয় হতো আমার। দূরে দূরে থাকতাম। শুধু একদিন হঠাৎ ঢুকে পড়েছিলাম তার দালানের ভেতর, তারপর আর কোনোদিন যাইনি। টমি সাহেবের দালান পাহারা দিত তিনটে ভীষণ দেখতে কুকুর। চোখে পড়লেই প্রাণ যেত উড়ে, ঘুরে দেখার সাহস হতো না আর। সেদিনের পর আর কোনোদিন যে টমি সাহেবের দালানমুখো হইনি, সেই জন্য সেই তিনটি ডাকাতপনা কুকুরই অনেকখানি দায়ী। টমি সাহেবের দালানে একবারের বেশি যায়নি, কিন্তু আমাদের বাড়ির পাশের আরেকটা বাড়িতে গিয়েছি অনেকবার। দরদালান নয়, নড়বড়ে কোঠা বাড়ি, খাপাচির বেড়া, পুরনো টিনের ছাদ, ছোটখাটো উঠোন। আটখানা উঠোন জুড়ে সবরি আমের গাছ, সবুজ সবুজ খসখসে পাতা,
পাতায় পাতায় ফল ঠাসা ডাঁসা ঢাসা, দেখলেই জিভে পানি আসে। বাতাসের ঝাঁকুনিতে পাতার কাঁপুনি, ডালের ফাঁকে সোনার জলের মতো আলো গড়িয়ে পড়ে। ফলগুলো চকচক করে আলোয়। ভালো ভালো একটি কি দুটি হাতে এলেই খুশি। দুটো কুলের গাছও সেখানে। উঠোন আলো করে দাঁড়িয়ে থাকা সবরি আমের গাছওয়ালা বাড়িটার মালিক ছিল এক বুড়ি। থুত্থুরে নয় মোটে, কিন্তু বুড়ি বটে। লোকে তাকে ডাকতো তেলোয়ালি বুড়ি বলে। একসময় তেল বেচত সে। তেল পিঠে বেচতে শুরু করলো হঠাৎ, খুব সকালে, যখন সবেমাত্র অন্ধকার পালাই পালাই করছে, মোরগ বাগ দিচ্ছে, গাছে গাছে কিচিরমিচির করছে কুটুম পাখি, তখন উনুনে আগুন দিত বুড়ি। একটু পরেই ছ্যাঁতছ্যাঁত করে উনুনে চাপানো হাঁড়ি তৈরি হতো চিতুয়া পিঠে, তোমরা যাকে বলো চিতাই। কতদিন হাত মুখ না ধুয়েই হাজির হতাম তেলওয়ালি বুড়ির বাড়িতে একটি কি দুটি পয়সা নিয়ে। চিতাই পিঠে কিনবো, তারপর বাড়িতে ফিরে এসে মজা করে খাবো বাসি শিমের তরকারি দিয়ে মধু মিশিয়ে। কোনোদিন রাত কাবার হলেই ছোট তেলওয়ালি বুড়ির বাড়িতে, বুড়ির হাঁড়িতে রাখো চোখ, মস্ত তারার মতো এক একটা পিঠে ফুটে উঠত খোলায়। চালের গোলায় খুঁটুনি দিয়ে নাড়া দিত বুড়ি, চেয়ে দেখতাম। ছোট্ট খুঁটচুনি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খোলা থেকে পিঠে তুলতো, চেয়ে দেখতাম। একটি পিঠের উপর আরেকটি পিঠে চাপিয়ে তুলে দিত, চেয়ে দেখতাম। পিঠে হাতে এলেই দাম চুকিয়েই দৌড়। বুড়ির কাছে শুধু পিঠেই পেতাম না, উপরি পাওনা ছিল কিছু। পিঠে তৈরি করতে করতে গল্প বলতো সে, শাহজাদা শাহজাদির গল্প। বলতো সেই গল্প, যে গল্পে ঝাঁক ঝাঁক পক্ষীরাজের ঘোড়া এসে নষ্ট করে যেত রাজার ক্ষেতের সোনালি ফসল। পিঠে তৈরি হতে দেরি হলে তেলওয়ালি বুড়ি গল্প দিয়ে ভুলিয়ে রাখতো আমাদের। যেমনি ভালো গল্প বলতে পারত, তেমনি ভালো রান্না করতে পারত সে। বিশেষ করে গরুর কলজি রান্নার ব্যাপারে তার জুড়ি মেলা ভার। আব্বার জন্য মাঝে মাঝে গরুর কলজি রেঁধে নিয়ে আসতো বুড়ি। আব্বা একদিন খুব তারিফ করেছিলেন তার রান্নার, তাই সে সুযোগ পেলেই আব্বার জন্য এটা ওটা রেঁধে নিয়ে আসতো। আমরাও ভাগ পেতাম একটু আধটু। সত্যি বলছি, সেই কলজির স্বাদ এখনো মুখে লেগে আছে। তেলওয়ালি বুড়ি শুধু পিঠেই বানাতো না, ঝুড়ি ভরে কুল শুকোতো উঠোনে, টিনের ছাদে শুকনো কুলের চমৎকার আচার তৈরি করে বেচত। আমি কখনো সখনো ঝুড়ি থেকে লুকিয়ে চুরিয়ে পাচার করতাম কিছু কুল। কোনো কোনো দিন বুড়ির চোখে ধরা পড়তো আমার আনাড়ি হাতের চুরি। নকল রাগে বুড়ি গর্জে উঠত, তেড়ে আসতো হাত নেড়ে। ওর মাথার সনের মতো চুল ফুঁসে উঠত, নাকের ঘুলঘুলি উঠত ফুলে। আমি কুল নিয়ে চম্পট। কুলের কথা শুনে ব্যঙ্গমীর জিভে পানি এসে থাকবে হয়তো, বুঝি তাই সে আমার কাহিনীর মাঝখানে ফোড়ন দিয়ে বলে উঠল, তুমি তো আচ্ছা শয়তান ছেলে ছিলে বাপু, গরিব বুড়ির কুল নিয়ে পালাতে। বুড়ির গাছের কুলগুলো খুব ভালো ছিল বুঝি, খুব মিষ্টি? না, তেমন মিষ্টি ছিল না বুড়ির কুল, বেশ টকটকে ছিল, কিন্তু ঝুড়ি থেকে কুল নিয়ে চোঁচা দৌড় দিতে ভালো লাগতো। তাছাড়া আমার দুষ্টুমিতে বুড়ি বিরক্ত হতো না। কতদিন নিজেই মুঠো মুঠো কুল তুলে দিয়েছে আমার হাতে, কিন্তু এভাবে কুল পেতে মোটেই ভালো লাগতো না আমার। লুকিয়ে চুকিয়ে কুল নিয়ে হুট করে পালাতে পারলেই খুশি হতাম বেশি। আর শোনো, বুড়ি কিন্তু পাখিদের ভালোবাসতো খুব। রোজ দুপুরে খেতে বসার আগে সে করতো কি, দুমুঠো তরকারি মাখানো ভাত দরজার উপরের দিকে ঝুলে থাকা টিনে ছিটিয়ে দিত, যাতে পাখি এসে খেতে পারে। বেশিরভাগ খাবার কাকের পেটেই যেত, কারণ কাকের জ্বালায় অন্য কোনো ভালো মানুষ পাখি সে তল্লাটি ভিড়তেই পারত না। তোমরা বুড়ির বাড়িতে গেলে সে ভারী খুশি হতো, কিন্তু দুমুঠো ভাত বেশি দিত সেদিন। ব্যঙ্গমীকে বললাম গাছতলায় শুয়ে শুয়ে। হীরের মতো জ্যোৎস্না জলা চোখ তুলে ব্যঙ্গমী ব্যঙ্গমাকে বলে, শুনলে তো তেলওয়ালা বুড়ির কথা, ওরকম একটা বুড়ির দেখা মিললে মন্দ হয় না, কি বলো? দুবেলা আহার জুটে যেত সহজে। ব্যঙ্গমা একটা দীর্ঘ শ্বাস ফেলে বিষণ্ণ কণ্ঠে জবাব দেয়, আজ আর সেই বুড়ি নেই, তার কুলের ঝুড়িও নেই। লোকে এখন নিজেই খেতে পায় না, পশু পাখিকে খাওয়াবে কি? মনে হলো ব্যঙ্গমার কথা শুনে ব্যঙ্গমীর মন খারাপ হয়ে গেছে। হঠাৎ ব্যঙ্গমের মুখে আলো ঝলসে ওঠে, ভাগ্যিস আমাদের খুদকুড়ো কিংবা ভাত তরকারি খেতে হয় না। যাকগে, এবার তোমার শহরের গল্প বলো শুনি। ব্যঙ্গমা সুরেলা কণ্ঠে অনুরোধ করে আমাকে। গল্প বলার জন্যে গাছতলায় নড়ে চড়ে উঠি আমি। হঠাৎ হাওয়া ফুঁড়ে একটা শব্দ হলো। ব্যঙ্গমা ব্যঙ্গমী কান খাড়া করে, আমিও।